রাত পোহালেই মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক, লেখক, আমারও শিক্ষক, আমিও যার কাছে ভৌতবিজ্ঞান পড়েছি, মাননীয় সুমন স্যার। সুমন স্যার আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবেন। নাম্বার ওয়ান, ছাত্রছাত্রী যাদের প্রস্তুতি খুব ভালো তবুও তারা 90 কেন 90-এ পায় না, লিখিত পরীক্ষায় কোন কোন জায়গাতে ছোট ছোট ভুল করে বলে 3, 4, 5 নাম্বার তাদের কমে যায়। আর নাম্বার টু, যারা গোটা বছর সেই অর্থে কিছু পড়নি, এই রাতটুকু বা সকালটুকুতে কোন কোন টপিকে এক দুবার চোখ বুলিয়ে যাবে সেটা। তো আমরা মূল আলোচনায় যাব। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আমরা জানি ভৌত বিজ্ঞানের কোনো সেই অর্থে সাজেশন হয় না, তবুও ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি সংকলন কিন্তু আমাদের এই চ্যানেলে আগেই পোস্ট করেছি। তোমরা যারা সেগুলো প্র্যাকটিস করেছিলে আশা করি উপকৃত হবে। নমস্কার। রাত পোহালেই ভৌতবিজ্ঞান পরীক্ষা। তো ভৌতবিজ্ঞান পরীক্ষায় কিছু কমন এররের জন্য আমরা দেখেছি অনেক পরীক্ষার্থীকে কম পেতে। আমি সেই ব্যাপারে কিছু বলবো আজকে একদম শেষ মুহূর্তে। প্রথমত বলি, একক নিয়ে একটা সমস্যা। চেষ্টা করবে সবসময় সঠিক সিস্টেমে, মানে এসআই এ যদি পুরো অঙ্কটা করো তাহলে এককটা যেন এসআই তে থাকে, যদি সিজিএস এ করো তাহলে এককটা যেন সিজিএস এ থাকে। 2 নম্বর, এককটা ঠিকঠাক ভাবে লিখবে। যেটা বড় হাতের হওয়ার কথা সেটা বড় হাতের দেবে, যেটা ছোট হাতের হওয়ার কথা সেটা ছোট হাতের দেবে। এটা গেল একক নিয়ে ভুলের কথা। দ্বিতীয়ত আসি মাত্রা। মাত্রা যদি থাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে, তুমি যখন কোনো অঙ্ক করছো তখন অঙ্কের সময় দেখা যাচ্ছে তোমার পুরো অঙ্কটা এসআই তে করতে হবে, তাহলে তার মধ্যে আবার সিজিএস কিছু দেওয়া আছে, সেটাকে কিন্তু এসআই তে কনভার্ট করে নিতে হবে। এরপরে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, একদম সোজা কেমিস্ট্রিতে চলে যাচ্ছি। কেমিস্ট্রির কোনো ইকুয়েশন দিতে গেলে সেটা যেন ব্যালেন্স সমীকরণ হয়। ব্যালেন্স সমীকরণ হলে ভালো, আর যদি তুমি ব্যালেন্স না পারো তাহলে কোনো রকম বাদিকে কোনো রকম কোনো সংখ্যা না লিখে মধ্যেখানে জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে রেখে দেবে। তাতে হয়তো তোমার কিছু নম্বর কাটা যাবে কিন্তু পুরোটা যাবে না। এইবার আসছি অপটিক্সের ক্ষেত্রে। অপটিক্সের যে রে ডায়াগ্রাম গুলো সেগুলো তুমি পেন্সিল দিয়েও করতে পারো, পেন দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন ক্লিয়ার হয়। আর এক্ষেত্রে রুলার ব্যবহার করাটা জরুরি, মানে রুলার বা ছোট স্কেল যেগুলো বলে। তারপরে ধরো দর্পণ আঁকতে হবে, সেটা কম্পাস দিয়ে করলে, এইগুলো করলে ঠিকঠাক হবে। এরপরে আসি আমরা বিভিন্ন কনস্ট্যান্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয় ভৌতবিজ্ঞানে, সে কনস্ট্যান্ট গুলোর একক সঠিকভাবে লিখবে। এরপরে আমরা যেগুলো করি যে এমসিকিউর এক একটা উত্তর এক এক জায়গায় লিখি, এরকম করবে না। এমসিকিউর সব উত্তরই পরপর পরপর এক জায়গাতে রাখবে। তুমি যেটা পারবে না সেটা গ্যাপ রেখে দাও, পরে এসে সেখানে আবার লেখো। ঠিক একইভাবে পরবর্তীতে ভিএসএ তেও তাই করবে। এবং ম্যাচিং টাইপে আমরা ছোটবেলা থেকে একটা ভুল শিখে আসি, যে ওই এখান থেকে দাগ টেনে নিয়ে আর একটা যেটা সঠিক সেখানে গিয়ে মিলিয়ে দিচ্ছি, ওইটা করবে না। তুমি একদম পরিষ্কার লিখবে, যে ধরো তোমার দেওয়া আছে তুমি উত্তর লিখতে চাইছো 2.1 এর, তাহলে 2.1 এর যে উত্তরটা সেটা দেখাচ্ছে সি হবে, তাহলে 2.1 লেখো, লিয়ে অ্যারো চিহ্ন দাও, দিয়ে সি লেখো, লিখে সি তে যে উত্তরটা লেখা আছে সেইটা লেখো। এইভাবে ম্যাচিং টাইপের উত্তর দেবে। ম্যাচিং টাইপ কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়ে যায়, তো আমি দীর্ঘ বছর ধরে খাতা দেখছি, তো তার ভিত্তিতেই বলছি। আর অঙ্কের ক্ষেত্রে বলি, অঙ্কের অনেকেই দেখা যাচ্ছে অঙ্ক পারো না বলে নিজে ভয় পাও। কি করবে, অঙ্কে যেগুলো দেওয়া আছে সেগুলো পরপর আগে লেখো, তারপর একটা যে ফর্মুলার উপরে অঙ্কটা করবে সেই ফর্মুলাটা লেখো, তারপরে তুমি মান বসাও। বসিয়ে এরপর যদি এগোতে না পারো তুমি সেখানে ছেড়ে দাও, তাতেও একটা মার্কস পাবে। পার্ট মার্কস থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, পার্ট মার্কস থাকে, এইগুলো মনে রাখতে হবে। এইগুলোই হচ্ছে কমন এরর। এই এররগুলো লোকে, মানে এই জায়গাগুলো ভুল করার জন্যই কিন্তু নম্বর অনেক সময় কেটে যায়। এইবার আসি একদম খুব অল্প করে কিছু টিপস, অন্তত যেগুলো না বললে, মানে আজকের দিনে না পড়লে হবেই না, সেগুলো পড়তেই হবে। এবার সেগুলোর কথাই বলি। প্রথমে বসি ফার্স্ট চ্যাপ্টারে।
অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। এক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন, মিথেন হাইড্রেট, অপ্রচলিত শক্তি, জ্বালানি, সিবিএম, এইগুলোর ওপর থেকে ভালো করে আইডিয়া করে যাও। গ্যাসের আচরণ আমি আগেও বলেছি, পিভি ইকুয়ালস টু এনআরটি বা P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, এই ফর্মুলার একটা অঙ্ক আসবে। এদিকে আসবে বয়েল চার্লসের সমন্বয়, তারপরে পিভি ইকুয়াল টু এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ, চার্লসের চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, তারপরে তার বিকল্প রূপ, এই সবগুলো বিভিন্ন জিনিসগুলো মনে রাখতে হবে। তারপরে চলে আসছি তাপের বিভিন্ন গুণাঙ্কের সংজ্ঞা, আর চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান নির্ণয়, এবং পরিবাহিতাঙ্ক সংক্রান্ত যে কোনো প্রশ্ন। আলোতে লেন্সের আলোক কেন্দ্র, ফোকাস, তারপরে কাচের প্রতিসরাঙ্ক সংক্রান্ত প্রশ্ন, ক্যামেরা ও চোখ, তার পার্থক্য এবং এই সংক্রান্ত প্রশ্ন, স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণ, তারপরে ইউভি রশ্মি আর গামা রশ্মির তুলনা, F=R/2 সমীকরণ প্রতিষ্ঠা, লেন্স বিবর্ধক হিসেবে ব্যবহার, তারপরে তোমার sin I/sin R = μ = C/V, এই ফর্মুলা দিয়ে অঙ্ক, V = n ল্যামডা, এই সবগুলো দিয়ে অঙ্ক। তড়িৎ থেকে তড়িৎ বিভব, তড়িৎচালক বলের পার্থক্য, তড়িৎচালক বলের ওপরে ছোট ছোট বিভিন্ন কোশ্চেন, রোধাঙ্ক, ফিউজ, সিএফএল এলইডি, অ্যাম্পিয়ার ফ্লেমিং, ডায়নামো, মোটরের পার্থক্য, মোটরের শক্তি, ওহমের সূত্র, জুলের সূত্র, ফ্যারাডের সূত্র, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এইগুলো। আর অঙ্ক আসার কথা V = IR বা ওহমের সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে। এরপরে চলে আসছি নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা, তেজস্ক্রিয়তা, সংযোজন, বিভাজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, এইগুলো, এবং ওই যে কোনো পরমাণু থেকে একটা আলফা বেরোচ্ছে, বিটা বেরোচ্ছে, তাহলে কি পাওয়া যাবে, এই ধরনের যে প্রশ্নগুলো। আচ্ছা, তারপরে চলে আসছি পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে আয়োনাইজেশন ক্ষমতা, এই দুটোর ওপরে প্রশ্ন, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে কিভাবে পরিবর্তিত হয়, ওপর থেকে নিচে কিভাবে পরিবর্তিত হয়, এবং সংজ্ঞা। ঠিক সিমিলারলি আয়োনাইজেশন শক্তি। তারপরে মেন্ডেলিভের অবদান, তারপরে ABC দিয়ে যে প্রশ্নগুলো আসে। আচ্ছা, 8.2 আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য, আয়নীয় সমযোজী যৌগের পার্থক্য, NaCl এর বিভিন্ন কোশ্চেন, ডট গঠন অর্থাৎ লুইস ডট গঠন, এবং তড়িৎ যোজী যৌগতা এবং সমযোজী যোজ্যতা সংক্রান্ত যে প্রশ্নগুলো। তারপরে LiH লিথিয়াম হাইড্রাইড থেকে প্রশ্ন। আচ্ছা, তারপরে চলে আসছি তড়িৎ বিশ্লেষণ, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের পার্থক্য। তারপরে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, কপার বিশোধন, সোনা রূপা প্লেটিং অর্থাৎ গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং। এবার চলে আসছি 8.4 অজৈব রসায়ন, সেখানে কিছু প্রিপারেশনের কথা বলবো। H2SO4, HNO3, NH3, ইউরিয়া, তোমার CAN, এমজি ফিতার যে পরীক্ষাটা আছে, এমজি ফিতা দিয়ে যে বিক্রিয়াটা আছে নাইট্রোজেনের সাথে, এইগুলো এবার ইম্পর্টেন্ট। 8.5 ধাতুবিদ্যা, থার্মিট পদ্ধতি, তারপরে ধাতুর ক্ষয়ের প্রভাব এবং সংকর ধাতুগুলো ব্যবহার, আর বিভিন্ন ধাতুর যে উৎস সেগুলো জেনে যাবে। সর্বশেষ আসি জৈব রসায়ন। এই চ্যাপ্টারে সাজেশন করা বেশ কঠিন, সাজেশন নয়, আমি যেগুলো বলছি সেগুলো একটু লাস্ট মুহূর্তে দেখে যাবে। জৈব এবং অজৈব যৌগের পার্থক্য, সমাবয়বতা, সমগণীয় শ্রেণী, বিভিন্ন যৌগের ইউপ্যাক নাম, দেখবে 7-8টার বেশি হয় না, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং যেগুলো আমার বইয়ে আছে। এরপরে ওই ক্লোরিন আর মিথেনের বিক্রিয়া, এটা কিন্তু পরপর অনেকবার এসছে। তারপরে বিভিন্ন আছে না ওই পলিমার আর মনোমারের নাম, পিভিসি, টেফলন ইত্যাদি। তারপরে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া এবং ডিনেচার্ড স্পিরিট। মানে এইগুলোকে কিছুভাবেও বাদ দেওয়া যাবে না। শেষ মুহূর্তে এগুলো করে গেলে যারা এতদিন পড়াশোনা করনি তারা অ্যাটলিস্ট 5 নম্বরটা পেয়ে যাবেই, এবং যারা ভালো নম্বর পেতে চাও তারাও এগুলো বাদ দেবে না।
আর ভয় পাওয়ার কিছু নেই, যেভাবে বললাম আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে উত্তরগুলো লিখবে, তাহলে দেখবে ঠিকঠাকভাবে পরীক্ষা হবে। অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।